আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। আপনাদের শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হবে জুলাই সনদের আলোকেই, জানালেন আইনমন্ত্রী। গণভোটের রায় নিয়ে ছলচাতুরি চলছে, অভিযোগ জামায়াত আমিরের। ধানাই পানাই করা হচ্ছে গণভোটের রায় নিয়ে। আমাদের স্পষ্ট কথা, এই রায় মানতে হবে। 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। জুলাই ঘিরে হঠাৎই উত্তপ্ত মাঠের রাজনীতি, পরস্পরকে দুষছে বিএনপি এনসিপি। আপনি ব্যক্তিগত আক্রমণ করবেন, কুৎসা রটাবেন, মানে নোংরা অপপ্রচার দিবেন, আপনি রাজনীতি করছেন, রাজনৈতিক বক্তব্য রাখছেন, সেখানে আপনার একটা পরিমিতি বোধ থাকবে না। এখানে রাজনৈতিকভাবে অফেন্সিভ কোনো বক্তব্য ছিল না। আপনার মত দ্বিমত থাকতে পারে, কিন্তু তিনি তার বক্তব্য রেখেছেন। আপনারা পাল্টা সমাবেশ করেন, পাল্টা সমাবেশ করে আপনাদের বক্তব্য। আচরণবিধি করার তাগিদ বিশ্লেষকদের। পলিটিশিয়ানদের জন্য একটা কোড অফ কন্ডাক্ট থাকা দরকার। পুনর্খননের পর প্রবাহ বেড়েছে দেশের খাল ও ক্যানেলগুলোয়। সেচ সুবিধা পাচ্ছে বিপুল ফসলি জমি, গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেলেন ঢাকা সফররত ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। কাল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার কথা। গেল 5 মাসে হাম ও উপসর্গে 835 জনের মৃত্যু। চলতি মৌসুমে ডেঙ্গুতেও প্রাণহানি ছাড়িয়েছে অর্ধশতাধিক। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। স্বস্তি নেই বাজারে, কাঁচা মরিচের কেজি 320 থেকে 400 টাকা। সরবরাহ সংকটের অজুহাতে মাছ, পোলট্রি, মুরগির দামও চড়া। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের সব বাংলাদেশে আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকে বাস্তবায়িত হবে, এমনটা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলা অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় 133টি অধ্যাদেশ জারি করা হয়, যার প্রায় সবগুলোই গ্রহণ করা হয়েছে। এ সময়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, দেশীয় বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের পর্যটন খাত এগিয়ে যাবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। বিএনপি যদি গণতান্ত্রিক দল হয় তাহলে গণভোটের রায়ও তাদের বাস্তবায়ন করতে হবে, অথচ দলটি গণভোটের রায় নিয়ে ছলচাতুরি করছে। এই মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এই কথা বলেন। জানান, স্বৈরাচারদের করুণ পরিণতির ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। ক্ষমতায় বসা বিএনপিও শিক্ষা নিচ্ছে না। নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থানের কথা দিলেও বর্তমানে তারা টেম্পল স্ট্যান্ডে কাজ দিচ্ছে। জামায়াত আমির প্রশ্ন রাখেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ইশারায় সবকিছু চললে তার ইশারায় কেন দুর্নীতি বন্ধ হচ্ছে না? বলেন, নৈতিক দিক থেকে দেশ পরিচালনায় ব্যর্থ সরকার। এ সময় ভারতের দৃষ্টিভঙ্গির বিষয়ে আমির বলেন, প্রতিবেশী দেশটি জামায়াতকে গ্রহণ না করলেও কিচ্ছু যায় আসে না দলের। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে হলো?
আমরা দেখি তার ইশারায় সবকিছু চলে, তাহলে তার ইশারায় এটা বন্ধ হয় না কেন? দানাই পানাই করা হচ্ছে গণভোটের রায় নিয়ে। আমাদের স্পষ্ট কথা, এই রায় মানতে হবে। আবারও সংঘাতমুখী হচ্ছে রাজনীতি। পরপর দুদিন এনসিপির কর্মসূচি ঘিরে হামলার ঘটনায় পরস্পরকে দায়ী করছে দলগুলো। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদী শক্তিকে ফেরাতেই পরিকল্পিতভাবে অশালীন ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্যে পরিস্থিতি উত্তপ্ত করা হচ্ছে। এমন অভিযোগ অস্বীকার করে এনসিপি নেতা সরওয়ার তুষার বলেছেন, বক্তব্যের জবাব কখনোই হামলা হতে পারে না। উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে রাজনীতিকদের শৃঙ্খলা রাখতে আইন প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। যাদেরকে আপনারা পাঠিয়েছেন তারা গিয়ে যে ব্যবসায়ীরা আপনাদের উপরে প্রতিনিয়ত অত্যাচার করেন তাদের সাথে গুলশানে বসে বসে মদ মাস্তি করেন। বক্তব্যের কারণে প্রায় খবরের শিরোনাম হচ্ছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তার সেই বক্তব্যের রেশ ধরেই মঙ্গলবার হবিগঞ্জে হামলার ঘটনা জারি করা হয় ১৪৪ ধারা। পুলিশি বাধায় সমাবেশ করতে পারেনি বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার আবারও হামলায় ক্ষতিগ্রস্ত হয় এনসিপি নেতাদের গাড়িবহর। দুই ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযুক্ত করেন এনসিপি নেতারা। কয়েক বছর আগেও বিএনপি নেতারাই এমন হামলার শিকার হতেন। আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত হন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এখন কি বিএনপিও সেই পথে হাঁটছে? আপনি ব্যক্তিগত আক্রমণ করবেন, কুৎসা রটাবেন, মানে নোংরা অপপ্রচার দিবেন, এটা যারা রাজনীতি করছেন বলে দাবি করছেন তাদের মুখ থেকে যখন আসবে, এটা আমাদের যে রাষ্ট্র সমাজ সংস্কৃতি, এটা কিন্তু ধসে যাবে। এখানে কারা করছে সেটা খতিয়ে দেখবে স্থানীয় প্রশাসন। তারা খতিয়ে দেখে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু এটাও দেখতে হবে যে আপনি রাজনীতি করছেন, রাজনৈতিক বক্তব্য রাখছেন, সেখানে আপনার একটা পরিমিতি বোধ থাকবে না। এখানে রাজনৈতিকভাবে অফেন্সিভ কোনো বক্তব্য ছিল না। আপনার মত থাকতে পারে, কিন্তু তিনি তার বক্তব্য রেখেছেন। আপনারা পাল্টা সমাবেশ করেন, পাল্টা সমাবেশ করে আপনাদের বক্তব্য দেন, এটাই রাজনৈতিক শিষ্টাচার। বিরোধী দলের উপরে চড়াও হওয়া, এটা হলো পুরনো আওয়ামী কালচার। সেই জিনিস যখন আমরা বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি, এটা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করছে এবং ক্ষুব্ধও করছে একই সাথে। যারা মনে করছেন যে ফিশ ইন দি ট্রাভেলড ওয়াটার, তারা সেই মাছটা ধরতে পারবেন না। যদি কোনোভাবে ফ্যাসিবাদের আগমন ঘটে, কেউ রক্ষা পাবে না। এই অভিযোগ সত্য না। যদি পতিত শক্তি ফিরে আসে, সেটা সরকারেরই দায় হবে। কারণ হচ্ছে আমাদের কর্মসূচিটা তো বিচার ও সংস্কার কেন্দ্রিক। ২৪ সাল পরবর্তী এমন সংঘাত, উত্তপ্ত রাজনীতি নিয়ে ক্ষুব্ধ রাজনৈতিক বিশ্লেষকরাও। তারা বলছেন, রাজনীতিবিদদের জন্য কোড অফ কন্ডাক্ট থাকা বাঞ্ছনীয়। গালিগালাজ করলে সেটা আপনার মারামারির মাধ্যমে এটার সমাধান করা ঠিক না। বরং আপনি কেন্দ্রীয়ভাবে একটা পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা করে একটা পলিটিশিয়ানদের জন্য একটা কোড অফ কন্ডাক্ট থাকা দরকার। হবিগঞ্জের ঘটনায় যে সংঘাত হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। সব মহল অন্যদের সমালোচনা করার সময় তারা শিষ্টাচারের মাত্রা ছাড়িয়ে যাবেন না। সব পক্ষকে সংযত থাকার জন্য আমার আহ্বান থাকে। ঘটনার জন্য পরস্পরকে দায়ী করলেও অভিযুক্ত নেতার বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করার কথা জানান সরওয়ার তুষার। আর রিজভী আহমেদ বলছেন, পরিস্থিতি উত্তপ্ত না করতে দলীয় নির্দেশনা দেয়া হয়েছে। আমাদের দলের নেতাকর্মীরা সেই দিকে পা বাড়াবে না, কোনো সংঘাত তৈরি হোক, কোনো শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত ঘটাবে না। তেমনি বিরোধী দলকেও সতর্ক থাকতে হবে। বক্তব্যের ক্ষেত্রে আমরা সবসময় স্বাধীনতা প্রত্যাশা করি এবং যদি কারোর বক্তব্যে এই ধরনের কোনো বিষয় আসে, সেটা আমরা তাকে বলি এবং আমাদের দলের মধ্যে এটা নিয়ে কথাবার্তা হয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সদর মডেল থানায় মামলা করেন। তাতে উল্লেখ ছিল, গত মঙ্গলবার জুলাই আন্দোলনে শহীদ রিপন শীলের পরিবারের সাথে সাক্ষাৎ ও শোক সভায় অংশ নিতে ছাত্রদল নেতাকর্মীরা কোর্ট মসজিদের সামনে অবস্থান করছিলেন। এ সময় নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ
40 থেকে 50 জনের একটি দল তাদের উপর হামলা চালায়। এ সময় কয়েকটি মোবাইল ফোনও ছিনতাই করা হয়। মঙ্গলবার হবিগঞ্জে জুলাই সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি শেষে সার্কিট হাউসে ফেরার পথে হামলার শিকার হন এনসিপি নেতাকর্মীরা। এই ঘটনায় জেলা ছাত্রদল সভাপতি সহ 11 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত 100 জনকে আসামি করে মামলা করে এনসিপি। গেল কয়েকদিনে ভাঙচুর সংঘর্ষের শিকার হলেও দ্বিতীয় দিনের মতো সিলেটে জুলাই জাগরণ পদযাত্রা করবে এনসিপি। বিকাল 3টায় কোম্পানিগঞ্জ, 5টায় গোয়াইনঘাট এবং সবশেষ সন্ধ্যা 7টায় জৈন্তাপুর উপজেলায় পথসভা করবে দলটি। গতকাল প্রথম দিনের কর্মসূচিতে সিলেটের গোপালগঞ্জে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। সেখান থেকে বের হওয়ার পর এনসিপির গাড়ি বহরে করা হয় ভাঙচুর। পরে রাতে কানাইঘাট এবং উসমানীনগরে পথসভা করে দলটি। শুষ্ক মৌসুমে কোথাও পানির দেখা মিলত না। পলি ভরাট হয়ে ভরা বর্ষায় হতো জলাবদ্ধতা। কৃষকের সেচ সংকট কিংবা খরচ সবই বাড়ত। কিন্তু এখন বদলে গেছে সব। দেশ জুড়ে পুনর্খনন হওয়া খালে বইছে পানির স্বাভাবিক প্রবাহ। পরিত্যক্ত খালগুলো যেন প্রাণ ফিরে পাচ্ছে। সরকারের খাল পুনর্খনন কর্মসূচির হাত ধরে শুরু হয়েছে নয়া সবুজ বিপ্লবের পথে হাঁটা। মৎস্য আহরণ, হাঁস মুরগি পালন কিংবা কর্মসংস্থান, কত কত সম্ভাবনা। চাঁদপুর ঘুরে এসে মাহফুজ মিঠুর ক্যামেরায় খাল পুনর্খননে বদলে যাওয়া জনপদ আর জনজীবনের কথা জানাচ্ছেন সাইফুদ্দিন রবিন। চোখে আরাম লাগছে। এঁকে বেঁকে চলে গেছে ডাকাতিয়া নদীর দিকে চাঁদপুরের ঘোষেরহাট বিশ্বখাল, যেটি কদিন আগেই পুনঃখনন করা হয়েছে। সেই খালের এমন দারুণ রূপ স্থানীয়দের জন্য ছিল অকল্পনীয়। সরকারের খাল পুনঃখনন কর্মসূচির সুফল পেতে শুরু করেছেন দুপারের বাসিন্দারা। পুনঃখনন হওয়া খালে এখন স্বচ্ছ পানির ধারা। একসময় এই বিশ্বখাল সব ঋতুতেই ছিল শুষ্ক, পানির দেখা মিললেও ছিল নোংরা। সেখানেই এখন শৈশবের দুরন্ত সাঁতার, হুল্লোড়। খালের পাড়ে সারিবদ্ধভাবে লাগানো বনজ আর ফলদ গাছের চারা সবুজ বাংলাদেশের কথা বলছে। পাড়ের মাটিতে নানা জাতের শাকসবজি ইতিমধ্যেই স্বাবলম্বী করে তুলছে স্থানীয় বাসিন্দাদের। পানিতে মাছের পোনাদের অবাধ আনাগোনা, হাঁসেদের জলকেলি। কৃষকের পাট ভেজানোর পানি আর জায়গাও মিলল। যেন সরকারের খাল পুনঃখনন কর্মসূচির মধ্য দিয়ে মরা গাঙে প্রাণের সঞ্চার। যার আরেক উদাহরণ নারায়ণগঞ্জের এই ত্রিবেণী খাল। ঘন জঙ্গল বনে যাওয়া খালে এখন শুরু হয়েছে পানির প্রবাহ, প্রাণের প্রবাহ। আগে খালে পানি থাকতো না, দিনকাল আইলে নদী থেকে নতুন পানি আসাতে আমগো পুরান পানি নদী চলে যায়, আবার নতুন পানি আসে, এভাবে সাথে সাথে মাছও আয়। হাঁস মুরগি আনের ইন্ডিয়া বেড়া দিয়ে হাঁস মুরগি এনে চললো থাকলো। নদীতে থেকে মাছ আসতেছে, আমরা নিজেরা মাছ ছেড়েছি বিভিন্ন প্রজাতির, দেশীয় প্রজাতির। আগে পানি ছিল না, পাট ভিজাইতে পারতো না, পাট আসতো না, পাট নষ্ট হয়ে যেত। এখন পাট ভিজাইতে পারতেছে। ফসলি জমি আর জনপদের বুক চিরে নদীর সঙ্গে নদীর সংযোগ ঘটিয়েছে এই খাল। এঁকে বেঁকে বয়ে যাচ্ছে পানির ধারা। যে খাল এতদিন ছিল অবহেলা আর অনাদরে, সেই বিশ্বখাল পুনঃখননের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনা। স্থানীয় বাসিন্দারা বলছেন এখন অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নেই। শুষ্ক মৌসুমে সেচ সংকটে পড়ার শঙ্কাও দূর হয়েছে। খাল খনন করতে গিয়ে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন প্রান্তিক শ্রমিক। বছর জুড়ে রকমারি মাছও মিলবে। ফসলের উৎপাদন বৃদ্ধি আর খরচ কমবে বলেই বিশ্বাস তাদের। গোটা বাস্তুতন্ত্রেই যেন এক দারুণ প্রভাব ফেলতে শুরু করেছে পুনঃখনন হওয়া খালগুলো। আমাদের জমি জামা যে কীটনাশক সিজনে ব্যবহার করি, এইগুলো তো আবার বাড়ি যাইতেছে গিয়া। ক্ষেত্রেই বেশি উপকার হবে। এই যে ক্ষেত পানি দেয়, পানি দিতে পারবো। আবার এলাকার বলাবেন গা গোসল গাটলা দিয়ে দিছে। লেবাররা কাজ করছে, যখন আমরাও কাজ করছি, এই যে গাছ লাগাইছি, তারা মাটি কাটছি। এই যে যারা ধান খেতি করে এগুলিকে ভালিব না, সবার লিগেই ভালিব, আঙ্গুল লিগেও ভালিব, ব্যাকের লিগেও ভালিব। 10 থাকলে নান্ডা খাইতে আর মুবাবু। আমরা শুধু পানির জন্য এতদিন পিছাইছিলাম, এখন আমাদের প্রতি হেক্টর আপনার জমির ফসল বেড়ে যাবে। আমরা তো আগে পানি পাইতাম না, তা আমরা হিমশিম খেয়ে যেতাম, খরচ অনেক বাড়িয়ে যেত গিয়া। এখন নদী থেকে সরাসরি পানি আইব, আমরা অনেক কম খরচে এই পানি উঠাইতে পারবো।
এই খাল পুনঃখননে বদলে গেছে পাড়ের মানুষের জীবন, যেন হৃদযন্ত্র হয়ে প্রাণ আর প্রকৃতির মেলবন্ধন ঘটিয়েছে। উপকারভোগীরা বলছেন, সরকারের খাল পুনঃখনন কর্মসূচি সুচারুভাবে বাস্তবায়িত হলে গ্রামীণ অর্থনীতি অন্যতম নির্ধারক হবে সামষ্টিক অর্থনৈতিক ধারার। 100 বিঘার মরাই খাল পুনঃখননের পর স্বচ্ছ জলাধারে পরিণত হয়েছে। গাছের ছায়ায় শান্ত স্নিগ্ধ শ্যামল কোমল এক রূপের জন্ম দিয়েছে। বেদখল হওয়া খাল পুনরুদ্ধার করে সরকারি পরিকল্পনা অনুযায়ী 5 বছরে 20,000 কিলোমিটার খাল পুনঃখনন করা সম্ভব হলে কেবলমাত্র নান্দনিক এই সৌন্দর্যের ব্যবহার ঘটিয়ে দেশের অভ্যন্তরীণ গ্রামীণ পর্যটন শিল্পে এক নতুন সম্ভাবনার বিকাশ করতে পারে। স্থানীয় মানুষ, কৃষক তারা বলছেন তারা ভোগ করবেন বহুমুখী সুফল, যার মধ্য দিয়ে কৃষি উৎপাদন আর কৃষি অর্থনীতিতে ঘটবে ইতিবাচক পরিবর্তন। দেশ হবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর বটে। সেই সঙ্গে খাল পুনঃখনন কর্মসূচির মধ্য দিয়ে ঘটবে নয়া এক কৃষি বিপ্লব, সবুজ বিপ্লব। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, বিশ্বখাল, চাঁদপুর। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পে পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বেলা 11টা নাগাদ কক্সবাজারে পৌঁছান তিনি। এরপরে শরণার্থী ক্যাম্পের পথে রওনা হয়েছে তাকে বহনকারী গাড়ি বহর। পৌঁছে রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক খোঁজ খবর নেবেন তিনি। গতকাল দুপুরে ঢাকা পৌঁছান সার্জিও গোর। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করেন তিনি। রাতে পররাষ্ট্রমন্ত্রী জানান, শুরু থেকেই বর্তমান সরকারের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো, সময়ের সাথে তা আরও জোরদার হচ্ছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য মার্কিন সহায়তা আরও বাড়ানোর অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার কথা সার্জিও গোরের। এরপরেই 3 দিনের বাংলাদেশ মিশন শেষ করবেন তিনি। কাঙ্ক্ষিত দেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন বলে উল্লেখ করেছেন প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ। বলেন, এরই মধ্যে দেশের রাজনীতিতে শুরু হয়েছে গুণগত পরিবর্তন। রাজধানীতে মোবাশ্বের হাসানের গ্রন্থের প্রকাশন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। বলেন, 15 বছর দেশের মানুষ গুম খুন হয়েছে, কিন্তু এখন দেশ গঠনের সময়। গালাগালি আর রাজনীতি এক নয়। অতীতে যেভাবে নির্যাতন চালানো হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানও এর ভুক্তভোগী। তবুও বাংলাদেশের হাল ধরেছেন তিনি, কাঙ্ক্ষিত দেশ গড়তে কাজ করছেন। প্রেস সচিব বলেন, দেশের মানুষের মধ্যে এখন দুটো বিষয় ঐক্য রয়েছে, যার একটি হলো ফ্যাসিবাদকে ফিরতে না দেয়া, অপরটি হলো তাবেদারি রাষ্ট্র গঠনে বাধা দেয়া। এই বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রত্যেকটা মানুষের জন্য একটা নিরাপদ জমি হবে, একটা নিরাপদ ভূমি হবে। আমরা তেমন একটি বাংলাদেশ করার জন্য কাজ করছি, তেমন একটি বাংলাদেশ গড়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন। দেশে হাম ও ডেঙ্গুর প্রকোপে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। প্রতিদিনই বেড়েই চলেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। গত 15ই মার্চ থেকে গতকাল পর্যন্ত হাম ও উপসর্গে প্রাণ গেছে 835 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে নতুন করে আরও 1005 জনের শরীরে হাম ও উপসর্গ দেখা গেছে। সন্তানদের আক্রান্ত হওয়া ও মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা। হামের প্রকোপ রোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এদিকে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে প্রাণ গেছে আরও 3 জনের। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 463 জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হলো 53 জনের। আর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়ালো 15,153 জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গু নিয়ে গত 24 ঘন্টায় ঢাকার 2 সিটি এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন 119 জন। এছাড়া সারা দেশেও ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। সব বিভাগেই ডেঙ্গু আক্রান্তের হার উদ্বেগজনক হারে বেড়েছে। এলএনজি সরবরাহ কমায় সপ্তাহ পার হলেও কাটছে না গ্যাসের সংকট। এতে ভোগান্তি বেড়েছে জনজীবনে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ভোগান্তির এমন চিত্র দেখা যাচ্ছে। সিএনজি চালিত যানবাহনের দীর্ঘ লাইন। চালকরা জানান, ভোররাত থেকে তারা গ্যাসের জন্য অপেক্ষা করছেন। গ্যাস সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারে।
গ্যাসের অভাবে ধুঁকছে শিল্পের চাকা, একই চিত্র বাসাবাড়িতেও। চুলা না জ্বলায় রান্না করতে পারছেন না অনেকে। গ্যাস পাম্প কর্তৃপক্ষ বলছে চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে না। সরকারের জ্বালানি বিভাগ জানায় মহেশখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ একটি এলএনজি টার্মিনাল। সেটি চালু করতে 10 আগস্ট পর্যন্ত সময় চেয়েছে এক্সিলারেট এনার্জি। এর আগে বন্ধ টার্মিনালের অক্ষত বয়লারটি চালুর চেষ্টা করা হচ্ছে। এটি চালু করা গেলে সংকট কিছুটা কমবে। 4-5 ঘন্টা যদি আমাদের ফুল প্রেশার থাকতো তাহলে আমরা সারাদিনে আর আসা লাগে না, কিন্তু 3বার 4বার করে যদি গ্যাসই নেওয়া লাগে, অন্তত 3 ঘন্টা করে হইলেও 3বারে 9 ঘন্টা। 50 টাকার পাইলে আমরা মনে করেন আবার যদি 500 টাকা মারি তাহলে আমরা আবার গ্যাসটা শেষ হয়ে যায়, আবার অন্য পাম্পে ঢুকি, আবার 4-5 ঘন্টা লাগে। আমাদের এখানে 2 সপ্তাহ ধরে পুরোপুরি গ্যাস নেই, একেবারেই নেই। নগরবাসীর জন্য কোনো স্বস্তির খবরই দিতে পারছে না সবজির বাজার। কেননা 160 টাকা কেজি কাঁচামরিচ এখন মানভেদে বিকোচ্ছে 320 থেকে 400 টাকায়। আমদানি না হওয়ায় বেড়েছে পেঁয়াজের দামও। পেঁপে, লাউ, পটল ছাড়া বেশিরভাগ সবজি কিনতে খরচ হচ্ছে 100 টাকার উপরে। ভারী বৃষ্টি, জলাবদ্ধতায় ফলনের ক্ষয়ক্ষতি যে সংকট দেখা দিয়েছে, নতুন সবজি বাজারে না ওঠা পর্যন্ত তার সমাধান নেই বলছেন বিক্রেতারা। কাঁচামরিচের কেজি যখন 80-100 টাকা থেকে বেড়ে 160 টাকায় চলে গেল, তখনই কিন্তু আমাদের পিলে চমকে যাওয়ার জোগাড়। সেই কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা পর্যন্ত। আমদানির অভাবে পেঁয়াজের দামও কেজি প্রতি বেড়েছে 10 থেকে 15 টাকা। পেঁপে, লাউ ছাড়া বেশিরভাগ সবজির দামই এখন 100 টাকা ছাড়িয়েছে। সীমিত আয়ের মানুষ যে বেশ বিপাকে পড়েছেন তা নতুন করে বলার কিছু নেই। কাঁচামরিচ এই সিজনে, বৃষ্টির সিজনে তো আপনার কম থাকে, মানে খেতিটা নষ্ট হয়ে যাও, উঠাইতে পারে না। এলচি হই না, শুধু বাংলাদেশের পেঁয়াজ। আর পেঁয়াজ যা হয়েছে প্রত্যেকের সঙ্গে যে রাখছে সঙ্গের মধ্যে বলে পেঁয়াজ, অনেক পেঁয়াজ পচা যায়। অনেক সময় সবজি দেখা গেছে একটা মাল প্রয়োজন, কিন্তু এটা কম কিনতে হচ্ছে আর কি, অথবা কেনাই হচ্ছে না। বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে সবজি নষ্ট হয়েছে। এ কারণে সরবরাহ দেখা দিয়েছে এক ধরনের সংকট। আর সেই সংকটের কারণেই দামের লাগাম কোনোভাবেই টানা যাচ্ছে না। বন্যার কারণে সবজির দাম একটু বেশি আর সরবরাহ কম আসে, তার জন্যই দামটা আরও বেশি। বর্ষময় দিন আপনার তরকারি, নতুন তরকারি না এলে দাম কমবো না। ঢাকার বাইরের খবর জানতে আমরা যাচ্ছি কক্সবাজার সহকর্মী এহসান আল কুতুবির কাছে। ধন্যবাদ হুমায়ুন। আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের বাহারছড়া বাজারে। ভারী বর্ষণ এবং বন্যা হয়েছে, সেই বন্যার ফলে কিন্তু সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। কাঁকরোল 120 টাকা এবং আগে ছিল যেটি 40 টাকা 50 টাকা এরকমই। পটল 80 টাকা এবং যেটি আগে ছিল 60 টাকা। আগে তো কম ছিল, এখন একটু হালকা একটু দাম বাড়তি, বেগুন 120 টাকা, এই যে মরিচ এখন 200-250 টাকা চলে আর কি। বর্তমান বাজার আসলে টাকা ব্যাগ ভর্তি টাকা নেবেন, আনবেন, আর পলিথিন ভর্তি বাজার নিয়ে যাবেন। উত্তরবঙ্গের খবর জানার জন্য সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাজাহারুল মান্নান। ধন্যবাদ কুতুবি। রংপুর সহ উত্তরাঞ্চলের যদি সবজির বাজারের তথ্য দিতে চাই তাহলে সেটি কিন্তু একেবারেই ঊর্ধ্বমুখী। মরিচের বাজার 300 টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে, যেটি 15 দিন আগেও মাত্র 40 বা 50 টাকা কেজি দরে বিক্রি হতো। এছাড়াও বটবটি, পটল, ঝিঙ্গা, কচু ক্ষেত সহ কচু, বই সহ অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলো মোটামুটি 60 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে, যেটি 15 দিন বা 7 দিন আগেও ছিল 20 টাকা করে কম। ঘন ঘন বৃষ্টিপাত হয়েছে, আপনি জানেন এই অঞ্চলে। এই বৃষ্টিপাতের কারণে প্রত্যেকটি জায়গায় যে সমস্ত আবাদ হয়েছিল সবজির, সব জায়গায় আবাদগুলো মরে যাচ্ছে। আবার যত কিছু করে কলা টলা যত কিছু আছে সব কিছু নেওয়া হইতেছে, বৃষ্টির কারণে নষ্ট হইতেছে। আবার দাবি যাচ্ছে, জমি নিরাইতে পারতেছে না, আবার এই যে সার পাঁচ লাগাইতে পারতেছে না। মাছারি বাচ্চা আছে না, ওই মাছারি গেলে এখানে দাম কমবে, এর আগে কমবে না। এই ছিল আমার কাছে উত্তরাঞ্চল থেকে শাক সবজির বাজারের খবর। বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর মাছ বাজার বেশ ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে জাত ভেদে দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। দোকানিরা বলছেন জ্বালানি সংকটের কারণে পরিবহনের ভাড়া বেড়েছে, যার ধাক্কা লেগেছে মাছের দামেও। এদিকে ব্রয়লার ও সোনালী মুরগির দামও খানিকটা বেড়েছে। ডিমের দোকানেও নেই স্বস্তি। মাস জুড়ে রাজধানীর মাছ মুরগির বাজারে কোনো নাগাল পাওয়া যাচ্ছে না, যেন দাম বৃদ্ধির কোনো প্রতিযোগিতা শুরু হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে মাছ বাজার যেন আরও চড়া। মিঠাপানির বড় মাছ কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের সরবরাহ সংকট আর বাড়তি পরিবহনের খরচের অজুহাতে নাকাল সীমিত আয়ের মানুষরা। খেতে হবে, সবার তো টাকা নাই, সবাই তো একই সমান না। মাছ পরশু দিনও কিনে নিয়ে গেছিলাম,
তখন 750 টাকা কেজি ছিল, এখন আবার 850 টাকা বলতেছে। আগে মনে করেন যেরকম বরবর পাইতাম, এখন পাই না, এখন একবারে কম পাওয়া যায়। আগে তো বরবর পাইতাম। মাছের দাম তো জায়গায় বেশি, আমরা কি আর বেশি রাখি? আমরা 50 টাকা কি 40 টাকা লাভ করি কেজি প্রতি। স্বস্তি নেই পোলট্রির বাজারেও। ব্রয়লারের কেজি কিনতে গুনতে হচ্ছে 180 টাকা, যা কিছুদিন আগেও বিক্রি হতো 160 টাকায়। সোনালী মুরগি খরিদে পকেট থেকে খরচ হবে 320 টাকা, তবে দেশি মুরগির দাম কিছুটা কমে মিলছে 650 টাকায়। এদের একটা সিন্ডিকেট, ওদের এখানে যোগাযোগ থাকে, বর্তমান মিডিয়ার যুগ, তারপর ট্রেড মোবাইলের সাথে যেখানে যদি ইচ্ছাগুলি বানায় নিতে পারে না, আমরা তো ভুগতে হলো নিরুপায়, আমাদের কিনতে হবে, বাজারে আসতে হবে। আমরা তো লোকাল মহাজন থেকে কিনি, মহাজনরা কোম্পানি থেকে মুরগি কিনে। আগে ব্রয়লার বেচছে 160 টাকা 50 টাকা, এখন ব্রয়লার 190 টাকা হয়ে গেছে, 80 টাকা 90 টাকা ব্রয়লার। সীমিত আয় মানুষের প্রোটিনের শেষ ভরসা। ডিমের দামও ঊর্ধ্বমুখী, ডজন বিক্রি হচ্ছে 135 টাকা বেশিতে। ক্রেতাদের অভিযোগ, তদারকির অভাবে ইচ্ছামতো দাম হাঁকানোর সুযোগ পাচ্ছে ব্যবসায়ীরা। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই জন্য নীতি সুদহার বা রেপো রেট কমিয়েছে 10% থেকে 50 বেসিস পয়েন্ট কমিয়ে নীতি সুদহার নির্ধারণ করা হয়েছে 9.50%। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো আগের তুলনায় কম সুদে অর্থ ধার নিতে পারবে। এতে গ্রাহক পর্যায়েও ঋণের সুদহার কমবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। দীর্ঘ 21 মাস পর এর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি কমিটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নীতি সুদহার আগামী রোববার থেকে কার্যকর করা হবে। অভ্যন্তরীণ ও বৈশ্বিক মূল্যস্ফীতি, দেশীয় বিনিয়োগ প্রবৃদ্ধি এবং বৈশ্বিক লেনদেনের ভারসাম্যের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 2 বছর পর প্রস্তুত হলো এই জাদুঘর। সে বিষয় নিয়ে খোলামেলা কথা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলমের সাথে। তিনি জানান, এই জাদুঘর স্বৈরাচারের ইতিহাস ও পতনের সাক্ষ্য দিবে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে গত 16 বছরের দুঃশাসনের স্মৃতিও তুলে ধরা হয়েছে বলে জানান শফিকুল আলম। বিস্তারিত লামিয়া তিথির রিপোর্টে থাকছে। 5 আগস্ট 2024 জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ঘটে শেখ হাসিনা সরকারের পতন। চূর্ণ বিচূর্ণ হয় 16 বছরের ফ্যাসিবাদী শাসন। এদিন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবন অভিমুখে ছুটে যায় লাখো জনতা। পদত্যাগ ও দেশত্যাগের পরে গণভবনে প্রবেশ করে বিপ্লবী জনতা, করে বিজয় উল্লাস। অন্তর্বর্তী সরকার গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের কাজ হাতে নেয়। জুলাই গণ অভ্যুত্থানের পেরিয়েছে 2 বছর। সেই ভঙ্গুর গণভবন এখন পরিণত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। ভেতরে রয়েছে 2024-এর গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মারক, স্মৃতিচিহ্ন, ঐতিহাসিক দলিল ও আন্দোলনের উপকরণ সহ 16 বছরের দুঃশাসনের চিত্র। সাবেক প্রেস সচিব শফিকুল আলম জানালেন কি কি থাকছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। জুলুমের যে একটা রাজনীতি উনি করে গেছেন, তো সেই পুরোটার কেন্দ্র ছিল গণভবন। অনেক ডকুমেন্ট পাওয়া গেছে, কাকে কাকে কি করতে হবে, কার হিউম্যান রাইটস অ্যাবিউজ করতে হবে, পুরোটা পাওয়া গেছে। তো ফলে এইটাকেই বেছে নেওয়া হয়েছে এবং দেখেন এই পুরো জিনিসটাকে কিন্তু রিপারপাস করা হয়েছে। যে পুরো যে ডিসম্যান্টেল করা হয়েছে তা না, যা যেরকম ছিল বাংলাদেশ যে ধরনের গুম করা হয়েছে, আয়নাঘর তৈরি করা হয়েছে, যেভাবে খুন করা হয়েছে এবং যেভাবে ব্যাংক লুট করা হয়েছে, এই প্রত্যেকটারই দলিল থাকছে সেখানে। শফিকুল আলম বলেন, স্বৈরাচার তৈরি এবং পতন হয় কিভাবে সেই বার্তায় দিবে এই জাদুঘর। কেউ যেন আর স্বৈরাচারী হয়ে উঠতে না পারে এবং কোনো স্বৈর শাসকই শেষ পর্যন্ত টিকতে পারে না, সেই বার্তাই যাবে সবার কাছে। একটা স্বৈরাচার কি রকম পতন হয়, স্বৈরাচার তৈরিও হয় কিভাবে, স্বৈরাচারকে কারা তৈরি করে,
এই যে স্বৈরাচার তো এককভাবে তৈরি হয় না, সে সিকিউরিটি ফোর্সকে ইউজ করে, সে ইন্টেলিজেন্স এজেন্সিকে ইউজ করেছে, সে বিজনেসম্যানদেরকে ইউজ করেছে এবং কালচারাল ব্যক্তিত্বদেরকে ইউজ করে, সবাই মিলে তো তাকে স্বৈরাচার বানিয়েছে। এই মেসেজটা সবাই পাবে যে আমরা ওই বাংলাদেশে এই ধরনের কোনো রেজিম আর আসতে দিব না, বাংলাদেশে যাতে স্বৈরাচার না আসে, এটা একটা লিসন। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সংগ্রাম, আত্মত্যাগ আর গণমানুষের আকাঙ্ক্ষার নানা স্মারক সংরক্ষণ করা হয়েছে এখানে। ইতিহাসের পাতায় এই অধ্যায়কে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই গড়ে তোলা হয়েছে এই স্মৃতি জাদুঘর। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রিমঝিম বৃষ্টির বর্ষায় হাওর ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ। ভারতের পাহাড় বেয়ে নেমে আসা স্বচ্ছ নির্জল আর তার মাঝখানে মাথা তুলে দাঁড়ানো হিজল করচের সৌন্দর্য উপভোগ করতে টাঙ্গর হাওরে নেমেছে পর্যটকদের ঢল। বাড়তি আনন্দ যোগ করেছে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন হাওরে ভেসে বেড়ানো বিলাসবহুল হাউস বোটগুলো। হাওর, নদী, পাহাড়, ঝর্ণা, ফুলের বাগান, এক নৌ ভ্রমণে মিলছে সব দেখার সুযোগ। তবে আছে কিছু ভোগান্তিও। উন্মুক্ত লাউঞ্জ, হাঁটাচলার লবি, আলোকসজ্জা, সুসজ্জিত কামরা আর 24 ঘন্টায় বিদ্যুৎ, সাথে এসি, অ্যাটাচ ওয়াশরুমে সব ধরনের সুযোগ সুবিধা। বাচ্চাদের জন্য সুইমিং পুল, সবুজ ঘাসে মোড়ানো রুফটপে বুফেট ডাইনিংয়ে বসে পাহাড় আর নীল পানি উপভোগ করতে করতে দুপুরের খাবার। রুমের সাথে বেলকনি, ভেতরে শুয়ে হাওরের চলন্ত দৃশ্য উপভোগ। সার্বক্ষণিক নিরাপত্তায় সিসি ক্যামেরা। কি নেই এখানে? ভেতরে যেমন বিলাসিতা, তেমনি বাইরে থেকে দেখলেও মনে হবে যেন হাওরে পানির উপর ভেসে বেড়াচ্ছে 5 স্টার মানের বিলাসবহুল হোটেল। প্রিয়জন কিংবা পরিবার নিয়ে বিশেষ মুহূর্তকে স্মরণীয় করতে চোখের সৌন্দর্য আর মনের প্রশান্তির জন্য তৈরি করা হয় এমন আবাসন। হার মানাবে ইট পাথরের 5 স্টার হোটেলে থাকার বিলাসিতাকেও। আমার মনে হয় যে বিদেশের চেয়ে বাংলাদেশেই অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো, বিশেষ করে টাঙ্গুয়ার এখন এত ভালো লেগেছে আমার, যেটা বলার মতো না। আমরা এখানে এসে অনেক এনজয় করলাম, আর এখানে বোর্ডের সার্ভিসটা আমাদের কাছে অনেক হ্যাপিনেস লাগছে। তুমি সে আমাদের খুবই ভালো লাগলো, আমাদের এই বোটের সার্ভিসগুলো ভালো লাগলো, ওদের খাবার দাবার, ওদের আত্মীয়তা, ওদের আচার ব্যবহার ভালো লাগছে। ভরা বর্ষায় পাহাড় বেয়ে আসা ঝর্ণার স্বচ্ছ পানির রূপমোহ নিয়ে ময়ূরের মতো টাঙ্গুয়ার হাওর মেলে ধরেছে তার অপার সৌন্দর্যের পেখম। এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন সুনামগঞ্জে ছুটছেন হাজারো পর্যটক। ভ্রমণ পিয়াসীদের নিয়ে হাওরে ময়ূরপঙ্খীর মতো ভেসে বেড়াচ্ছে এমন শতাধিক পর্যটকবাহী হাউসবোট। আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, আসলে না আসলে বোঝা যাবে না। অপরূপ সৌন্দর্য। এটা হচ্ছে আমার বেস্ট এক্সপেরিয়েন্স নৌকাতে, খুব মজা লেগেছে। আমরা বর্ষার পানি দেখার জন্য এসেছি, আমাদের খুব আসার শখ ছিল। এসে আমরা মোবাইলে তারপর টিভিতে যেমন দেখতাম তার চাইতে অনেক অনেক বেশি ভালো লাগছে এখানে এসে। ওয়াচ টাওয়ার আসলাম প্রথমেই, এর আগেও আসছিলাম আমরা, খুবই ভালো লাগে এখানে আসলে, এই জন্য দ্বিতীয়বারের মতো আসা এবছর। প্রতি বছর গেস্টের ডিমান্ডের কথা চিন্তা করে হাউসবোট গুলো হয়েছে, হাউসবোট গুলো ডেভেলপ হচ্ছে। তেমনি আমাদের দা আর্কের মতো অনেকগুলো হাউসবোট আছে যেগুলো হচ্ছে 3 স্টার থেকে 5 স্টার মানের সুবিধা দিচ্ছে। তবে সৌন্দর্যের সাথে আছে নানা ভোগান্তিও। হাওরের পর্যটন বিকাশে সবচেয়ে বেশি প্রয়োজন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এখানে আরো নিরাপত্তা জোরদার করলে ভালো হয়, এবং থাকার জন্য এখানে যাতে সবাই আসতে পারে, যোগাযোগ ব্যবস্থাটার আরো উন্নতি করলে হয়তো বা আরো বেটার হবে। তাহলে আসার পথে যে সড়কটা, এটা খুবই বাজে। যদি সরকার যদি এটা উন্নয়ন করে তাহলে এটা হাওরে আরো মানুষ আসবে। পরিবেশ রক্ষায় ডাম্পিং স্টেশন, জেটি নির্মাণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক। যান্ত্রিক যান যেগুলো রয়েছে হাউসবোট, সেগুলো ঠিক কোথায় কোন জায়গা পর্যন্ত থাকতে পারবে তারা, সেটা সীমান্তরণ করা হয়ে গেছে। আর এরপরে যদি তার ওয়াচ টাওয়ার সহ টাঙ্গুয়ার যেতে চায়, তাহলে সেক্ষেত্রে অযান্ত্রিক বোটগুলো নিয়ে তারা সেখানে যেতে পারবে। এরকমও সিদ্ধান্ত আমরা নিয়েছি। মৌসুমী আহমেদ লোপা, যমুনা নিউজ।
শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত সরকার। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটিকে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার নিজেদের প্রতিবেদন লোকসভায় উপস্থাপন করে পররাষ্ট্র বিষয়ক কমিটি। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক প্রতিবেদনে কমিটির পর্যবেক্ষণ ও সুপারিশের বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, বিদ্যমান আইন এবং প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখেছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, ভারত থেকে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হয়নি। আন্তর্জাতিক সংবাদ। হিন্দু মুসলিম সংঘর্ষ ঘিরে উত্তপ্ত নেপাল। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে। পরিস্থিতি মোকাবেলায় অন্তত 4 জেলায় জারি করা হয়েছে কারফিউ। সহিংসতা প্রবণ এলাকাগুলোয় বাড়ানো হয়েছে নিরাপত্তা কর্মীদের উপস্থিতি। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। দোষীদের যথোপযুক্ত শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। স্থানীয় গুলবাজার এলাকায় 2 সম্প্রদায়ের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান গণেশ যাদব। তবে তার মৃত্যু পুলিশের নাকি বিপক্ষের গুলিতে হয়েছে তা অনিশ্চিত। পরিস্থিতি মোকাবেলায় সুনসারি, সাপ্তারি, সিরাহা ও ধনুষা জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে প্রশাসন। বৃহস্পতিবারই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানান নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার আশ্বাসও দেন তিনি। মার্চে দায়িত্ব গ্রহণের পর এটাই ছিল তার প্রথম জাতীয় ভাষণ। दुःखद घटना र त्यसपछि केही जिल्लाहरू সরকারের পক্ষ থেকে দেশের জনগণ, নাগরিক সমাজ, ধর্মীয় সম্প্রদায়, সম্মানিত নেতৃবৃন্দ, সব রাজনৈতিক দল এবং দায়িত্বশীল গণমাধ্যমের প্রতি ধৈর্য ও সংযম বজায় রাখার আন্তরিক আহ্বান জানাচ্ছি। আপনারা শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও জাতীয় ঐক্য রক্ষা করুন। দায়ীদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। শোক সন্তপ্ত পরিবারজনहरूमा। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীকেও দেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ। বাড়ানো হয়েছে উপস্থিতি। রোববার ভারত সীমান্তবর্তী সুনসারি জেলা থেকে সহিংসতার সূত্রপাত। হিন্দু ধর্মাবলম্বীদের শোভাযাত্রায় উচ্চ শব্দে গান বাজানো এবং ধর্মীয় পতাকা টানানো নিয়ে বিরোধের শুরু। দুপক্ষের সংঘর্ষে পুলিশ হস্তক্ষেপ করলে গুলিবিদ্ধ হন 2 জন, যাদের একজন বৃহস্পতিবার, অপরজন রোববারই মৃত্যুবরণ করেন। নেপালের মোট জনসংখ্যার প্রায় 80% হিন্দু। তবে দেশটির দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনগোষ্ঠীরও বসবাস। অনিক রহমান, যমুনা নিউজ। প্রথমবারের মতো ভারতে খেলতে যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আগামী 3 অক্টোবর ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়েছে কলকাতার সল্টলেক স্টেডিয়াম। সিবিএফ জানিয়েছে, ভারতের মতো দেশে খেলতে পারা তাদের জন্য বিশেষ আনন্দের। প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্রাজিলীয় ফুটবলকে ভালোবেসে এসেছেন ভারতীয় সমর্থকরা। সেই আবেগের অংশ হতে মুখিয়ে রয়েছে দলটি। কলকাতার মাটিতে ভিনিসিয়াস এন্দ্রিকদের খেলা দেখতে মুখিয়ে আছেন সমর্থকরা। বিশ্বকাপ ফাইনালের পর খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের কারণে বড় শাস্তির মুখে আর্জেন্টিনার লিয়ান্দ্রো প্যারেদেস। ফিফার তদন্তে 9 ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞার আশঙ্কা। প্যারেদেসের বিরুদ্ধে 3টি আগ্রাসী আচরণের অভিযোগে আনা হয়েছে। সব অভিযোগ প্রমাণিত হলে তিনি 9 ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন। এদিকে নাহুলেন মেনিলো, সহযোগী কোচ রবার্তো আলায়া, থিয়াগো আলমাদা এবং স্পেনের গাভির বিরুদ্ধেও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনেছে ফিফা। পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও নিরাপত্তা প্রোটোকল ভঙ্গ, বৈষম্যমূলক স্লোগান, রাজনৈতিক বার্তা প্রদর্শন সহ একাধিক অভিযোগে তদন্ত চলছে। 2 দেশের ফুটবল সংস্থার ব্যাখ্যা ও প্রমাণ পর্যালোচনা করে পরে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ফিফা। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন স্নিগ্ধ পুরবী। সাথেই থাকুন।